অবশেষে জানা গেল প্রাণ বাঁচাতে এতদিন সেনা হেফাজতে কারা কারা ছিল। এর আগে গত ১৩ আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন, যাদের উপর হামলার হুমকি রয়েছে তাদের আমরা আশ্রয় দিয়েছি। সেনাপ্রধান এ কথা বলার পর থেকেই সবার কৌতূহল ছিল কারা আছে সেনা হেফাজতে। সেখানে কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এবং সাবেক মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা আছে? আজ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, গত ৫ আগস্ট পরিস্থিতির অবনতি হলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ অফিসার, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন সহ সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়। পরিস্থিতির উন্নতির সাপেক্ষে ৬১৫ জন স্বউদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনী যাদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদের মধ্যে পুলিশের সংখ্যাই সবচেয়ে বেশি। আইএসপিআর জানায়, আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ৪ জনকে তাদের বিরুদ্ধে অভিযোগ বা মামলার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ৩ জন ও তাদের পরিবারের ৪ জন সদস্য সহ মোট ৭ জন সেনানিবাসে অবস্থান করছেন। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্য দেওয়া হয়েছে। প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থানা ও পুলিশের স্থাপনা, আওয়ামী লীগ কার্যালয়, দলটির বহু নেতাকর্মীর বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। ওই পরিস্থিতিতে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতা এবং মন্ত্রী এমপিরাও। তারা কে কোথায় অবস্থান করছেন তা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল রয়েছে। এরই মধ্যে আত্মগোপনে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। শনিবার রাতে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, সেনানিবাসের অভ্যন্তরে বর্তমানে বিদেশি মিশনের কোনো ব্যক্তি আর অবস্থান করছেন না। ধৈর্যের পরিচয় দিয়ে সেনা গৌরব পদক পেলেন সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক। পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেয় সেনা গৌরব পদক এসজিপি অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক আল শাহরিয়ার জয়। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। রোববার ১৮ আগস্ট দুপুরে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কার্যালয়ে সাক্ষাৎ করতে যান সেনাবাহিনীর তরুণ এই কর্মকর্তা। সেখানে গেলে সেনাপ্রধান তাকে উষ্ণ অভিবাদন জানান। এরপর তাকে এই সম্মাননা দেয়া হয়। এ সময় সেনাপ্রধান ক্যাপ্টেন আশিককে প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখার জন্য সাধুবাদ জানান। এ সময় ক্যাপ্টেন আশিকের সঙ্গে করমর্দন করে তাকে ভবিষ্যতের জন্যও অনুপ্রাণিত করেন সেনাপ্রধান। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে একজন তরুণীকে বেশ উচ্চবাচ্য করতে দেখা যায়। সেখানে থাকা ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে তরুণীর কথা শোনেন, পরিস্থিতির সামাল দেন এবং সেটি সমাধানও করেন। জানা গেছে, ক্যাপ্টেন আশিক আল শাহরিয়ার জয় নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মুরাদপুর গ্রামের সন্তান। দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দুর্নীতিবাজদের গ্রেফতার ও কালো টাকা উদ্ধার করতে দ্রুতই যৌথ বাহিনীর মাধ্যমে সাঁড়াশি অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের। জানা গেছে, যৌথ বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করার কাজ গুছিয়ে এনেছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও জেলাভিত্তিক দুর্নীতি বিরোধী টাস্কফোর্স গঠন করার চিন্তাও রয়েছে নতুন দায়িত্ব নেওয়া এই সরকারের দায়িত্বশীল কয়েকটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন, খুব দ্রুত সন্ত্রাস দমন ও দুর্নীতিবাজদের ধরতে সাঁড়াশি অভিযান চালালে দেশে স্থিতিশীলতা ফিরবে। তবে বিলম্বিত অভিযান দুর্নীতিবাজ ও অপরাধীদের রক্ষার সুযোগ করে দিতে পারে। উল্লেখ্য, 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছিলেন। সে সময় দুর্নীতিবাজদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছিল। দুর্নীতিবাজদের অনেকেই রাস্তায় গাড়ি ও টাকার ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল সেই অভিযানের ফলে। এর আগে 1996 সালেও বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার এসে একই ধরনের অভিযান পরিচালনা করেছিলেন। সে সময় অনেক দুর্নীতিবাজ দেশ থেকে পালিয়ে গেলেও গ্রেফতার হয়েছিল অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ী। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তবে অভিযান সংশ্লিষ্ট অনেকেই গণমাধ্যমের কাছে জানিয়েছেন, 1996 ও 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন আর 8 জুলাই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার তীব্র গণ আন্দোলনের মুখে সরকার পতন হয়েছে। দেশ কার্যত কয়েকদিন পুলিশ ও প্রশাসনবিহীন চলেছে, যা ইতিহাসে নজিরবিহীন। এমনকি এখন পর্যন্ত পুলিশের অনেক কর্মকর্তা পলাতক আছেন। সরকার এখনও দেশকে স্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে, তবে শিগগিরই অভিযান পরিচালনা করতে সরকার সবকিছু চূড়ান্ত করে এনেছে। পুলিশকে কাজে ফিরিয়ে বাহিনী পুনর্গঠনের জন্যই এবার যৌথ অভিযান এখনও শুরু করা যাচ্ছে না। জানা গেছে এবার দুর্নীতির বিরুদ্ধে অভিযান হবে ভিন্ন রকম, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। সরকারের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, টাস্কফোর্স গঠিত হবে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর ও জেলা ভিত্তিক। সেনাবাহিনী টাস্কফোর্সের মূল দায়িত্ব পালন করলেও তাদেরকে সহযোগিতা করবে বিজিবি, র্যাব ও পুলিশ। জানা গেছে টাস্কফোর্সের অভিযান সংক্রান্ত কাজে যুক্ত করতে বিভিন্ন বাহিনীর সৎ ও মেধাবী অফিসারদের বাছাই করে তালিকা করার কাজও শুরু হয়ে গেছে। দুর্নীতিবাজদের সাজা নিশ্চিতের মূল দায়িত্ব থাকবে দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে। এজন্য দুদককে ঢেলে সাজানোর পরিকল্পনাও রয়েছে সরকারের। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 জুলাই সরকার পতনের পর পালিয়ে বেড়াচ্ছে সাবেক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগপন্থী জনপ্রতিনিধি সহ সরকারের আনুকূল্য পাওয়া অনেক সরকারি কর্মকর্তা। বেগতিক অবস্থা টের পেয়ে অনেকেই আগেই দেশ ছাড়ার সুযোগ পেলেও বেশিরভাগই আছে আত্মগোপনে। যৌথ বাহিনীর অভিযান শুরু হলে এরা সহ আরও অনেকেই আইনের আওতায় আসবে বলেও জানা গেছে। আগের অভিযানগুলোতে দুর্নীতিবাজরা যেমন ফাঁকফোকর দিয়ে বেরিয়ে গেছে, এবার আর সেই সুযোগ থাকবে না। তাই একটু বিলম্ব হলেও আটঘাট বেঁধেই মাঠে নামছে সরকার। দেড় দশক ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন ভারতের ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনা। দেশনেত্রী থাকুন কিংবা বিরোধী দলীয় প্রধান, সব সময় তার জন্য অবারিত থেকেছে দিল্লির দরজা। দেশ পালানো সাবেক এই প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে দ্বিমুখী সংকটে পড়েছেন নরেন্দ্র মোদী। একদিকে নতুন সরকার, অন্যদিকে হাসিনা। দুই নৌকায় পা দিয়ে তিনি সামলাতে পারবেন ভবিষ্যতের ধাক্কা? কোন দিকে যাচ্ছে পড়শি দেশগুলোতে পাকিয়ে ওঠা ভারত বিরোধী দমকা হাওয়া? ভারতের পররাষ্ট্রনীতিতে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশী দেশগুলো। মোদির এই নেইবারহুড ফার্স্ট নীতি নিয়ে গত 1 দশক ধরে বাগাড়ম্বর করে এসেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। বিশ্লেষকরা মনে করেন, টেকসই সম্পর্কের পরিবর্তে ছোট ছোট স্বার্থের দিকে ছিল দিল্লির নজর। দেশকে পাত্তা না দিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সরকার প্রধান কিংবা পছন্দের নেতাদের সাথে মোদি গড়ে তুলেছিলেন ঘনিষ্ঠ সম্পর্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন মোদির ব্যক্তিগত খাতিরের আদর্শ উদাহরণ। মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ সহ অনেক দেশের সরকারে ছিল ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু নানা কারণে ভারত বিরোধিতায় ফুঁসছেন এসব রাষ্ট্রের সাধারণ মানুষ। আমজনতার ধারণা, ছোট দেশগুলোর কাছ থেকে যে পরিমাণ সুবিধা নিচ্ছে নয়াদিল্লি, তার বিনিময়ে মিলছে না ন্যায্য প্রতিদান। সেই সাথে যুক্ত হয়েছে মোদির একচেটিয়া ধর্মভিত্তিক রাজনীতি। বহুদিন ধরেই তার বিরুদ্ধে রয়েছে ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ।
যে কোনো দেশের ফরেন পলিসি কিংবা পররাষ্ট্রনীতির দুই দিকে থাকে দুটি দেশ, কোনো বিশেষ ব্যক্তি না। ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে এই বিষয়টিকে পাত্তা দেননি মোদি, যার ফলে পছন্দের ব্যক্তির ক্ষমতা শেষ হলে নতুন সরকারের সাথে আগের মতো থাকে না ভারতের সম্পর্ক। পড়শি রাষ্ট্র ও বাংলাদেশের চলমান সংকট নিয়ে কথা বলতে গিয়ে মোদির বিদেশ নীতির তীব্র সমালোচনা করেন ভারতের হায়দরাবাদ থেকে 5 বারের নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। लीडर टू लीडर डिप्लोमेसी होती है देश के दरमियान, दो देश के दरमियान। সম্পূর্ণ দায় নরেন্দ্র মোদীর। রাষ্ট্রীয় কূটনীতিকে তিনি সবসময় ব্যক্তিগত সম্পত্তি মনে করেন। সবসময় আন্তর্জাতিক সম্পর্ক হয় দুই দেশের মধ্যে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে না। আপনি দেখুন বাংলাদেশে কি হচ্ছে আমাদের খবর নেই, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। কিসের দেখা দেখি? সেই দেশের পলাতক নেতাকে আমরা আশ্রয় দিয়েছি। সেখানকার নতুন সরকার যদি বলে হাসিনাকে ফেরত দিতে হবে, তখন আমরা কি করব? আমাদের পররাষ্ট্রনীতিকে পুরো তামাশা বানিয়ে ফেলেছে মোদী সরকার। जमाने में आज वो लोग नई गवर्नमेंट कहे कि आप भेजाइए वापस उनको, आप क्या करेंगे? आप শ্রীলঙ্কার চরম আর্থিক সংকটে পাশে দাঁড়িয়েছিল ভারত, কিন্তু দিল্লির আপত্তি সত্ত্বেও চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে ভিড়তে দিচ্ছে দেশটি। নেপালের অর্থনৈতিক অবরোধ কর্মসূচির সময় ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়েছেন সেদেশের সাধারণ মানুষ। গত বছর মালদ্বীপে ভারতপন্থী সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছেন মোহামেদ মুইজ্জু। অনেকাংশে ভারত নির্ভর হওয়ার পরেও চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব বিবেচনা করছে ভুটান। আফগানিস্তান ও মিয়ানমারের ক্ষমতাসীন সরকারের সঙ্গেও নেই নয়াদিল্লির উষ্ণ সম্পর্ক। কেবল গোয়েন্দা ও অনুগত রাজনীতিক মিত্রদের চোখ দিয়ে কোনো প্রতিবেশী দেশের আসল চিত্র বোঝা অসম্ভব। অনেকের মতে সেই একই ভুল বারংবার করে যাচ্ছেন মোদি। শেখ হাসিনার মতো পছন্দের নেতাদের ভরসায় নিশ্চিন্তে বসে থাকার ফলও ভোগ করছে নয়াদিল্লি। প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্রনীতির সামর্থ্য নিয়ে। পড়শি দেশগুলোতে ক্রমবর্ধমান ভারত বিরোধিতার দায় কি এড়াতে পারবেন মোদি? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সামনে পাকিস্তানের অর্থনীতিতে গতি ফেরানো একমাত্র লক্ষ্য। মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ ও ডলার সংকট কাটিয়ে উঠতে নানা সংস্কারের পথে হাঁটছে দেশটি। পরিবর্তন আনা হয়েছে সরকারি দপ্তর ও মন্ত্রণালয়ে, তারপরও দেশটি ভুগছে বেকারত্ব, মন্থর অর্থনীতি, বিদ্যুতের ক্রমবর্ধমান ব্যয়, আইনশৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক অস্থিরতায়। জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন খাত। চ্যালেঞ্জিং এই সময়ে নতুন করে আঘাত এসেছে পাকিস্তানের ডিজিটাল অর্থনীতিতে। প্রায়ই ইন্টারনেটের গতি ধীর হওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে অনলাইন ভিত্তিক ব্যবসা। অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের সব ডিজিটাল সেবা। এই অবস্থার জন্য ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ও সরকার একে অন্যকে দোষারোপ করছে। গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে ইন্টারনেট সেবার বিভ্রাট নিয়ে অবশেষে মুখ খুলল পাকিস্তান সরকার। দেশটির তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সাজা ফাতিমা খাজা বলেন, ইন্টারনেটের গতি কমার পেছনে সরকারের কোনো হাত নেই। ভিপিএনের অতিরিক্ত ব্যবহারে এই সমস্যা দেখা দিয়েছে। कि जब आप अपने फ़ोन पे VPN ऑन करते हैं तो फ़ोन खुद ब खुद स्लो हो जाता है। उसकी वजह यह है कि जब आप दूर के सर्वर से डायरेक्ट कनेक्ट होते हैं तो कुछ लेटेंसी बढ़ जाती है, और इसी तरह आप लोकल जो कैशेज हैं, जो लोकल आपको सर्विसेज अवेलेबल हैं, उसको आप बाईपास कर जाते हैं। এদিকে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার শঙ্কায় পাকিস্তান থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের অফিস অন্যত্র সরিয়ে নিয়েছে। দুবাই চেম্বার অব কমার্সের এক প্রতিবেদন বলছে, 2024 সালের জুন পর্যন্ত ৩,৯৬৮টি পাকিস্তানি কোম্পানি দুবাইয়ে নিবন্ধিত হয়েছে, যা আগের বছরের তুলনায় 17% বেশি। শুধু তাই নয়, কয়েক হাজার দক্ষ কর্মীও ইতোমধ্যে পাকিস্তান ছেড়েছে। বিদেশে কাজের সন্ধান করছে আরও কয়েক লাখ পাকিস্তানি, যা প্রভাব ফেলেছে সরকারের অর্থনৈতিক নীতি ও আস্থার উপর। সম্প্রতি ইন্টারনেট বিভ্রাটে দেশটির ক্ষতি হয়েছে প্রায় 30 কোটি মার্কিন ডলার। প্রভাব পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে। পাকিস্তানের বাণিজ্য পরিষদ বলছে, সরকারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে কৃষি ও পর্যটনের পাশাপাশি গুরুত্ব দিতে হবে প্রযুক্তি খাতে। বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য উচ্চগতির ইন্টারনেট সেবার বিকল্প নেই। বারবার ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় হোঁচট খাচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক অগ্রগতি। তানভীর জানি, এখন বিশ্ব।